দর্শক, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক একেবারেই ভালো যাচ্ছে না। নতুন করে আমাদের ক্রিকেটার কাটার মাস্টার মুস্তাফিজকে নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ভারতের যে কর্মকাণ্ড, কেকেআর থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া, সেই ঘটনার প্রতি উত্তরে বাংলাদেশ এবার অ্যাগ্রেসিভ হচ্ছে। বাংলাদেশ এবার বিশ্বকাপ ভারতে খেলতে যাবে না, সেরকম মুভমেন্টে যাচ্ছে। সম্পর্কের অবনতি যখন একেবারেই দৃশ্যমান এবং সম্পর্কটা একেবারে তলানিতে যেতে যেতে আমার মনে হয় যে মাটি ফুঁড়ে নিচের দিকে যেতে শুরু করেছে, ঠিক সেই সময় ভারত তাদের সীমান্তে জঙ্গিবাদের উত্থানের আশঙ্কা করছে এবং বাংলাদেশ সীমান্তকে তারা অনিরাপদ ভাবতে শুরু করেছে। এই ধরনের লোমহর্ষক খবর দিচ্ছে ভারতীয় একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। তারা বলছে বাংলাদেশি সীমান্তে জঙ্গি আনাগোনা শুরু হয়েছে, সেই কারণে তারা সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে, সেরকম খবর তারা দিচ্ছে। কেন ভারতের এগুলো মনে হচ্ছে? কি ভাবছে তারা? কি হচ্ছে সীমান্তে? চলুন একটু জেনে দেখি ভারতীয় গণমাধ্যম কি বলার চেষ্টা করছে। যেটা বলার চেষ্টা করছে তারা, সেটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারত তাদের সীমান্তে অর্থাৎ বাংলাদেশের এই দিক থেকে তারা তাদেরকে অনিরাপদ ভাবতে শুরু করেছে এবং জঙ্গিবাদের আনাগোনা শুরু হয়েছে, জঙ্গিবাদের উত্থান শুরু হচ্ছে, এরকম আশঙ্কাতে নতুন নিরাপত্তা অ্যালার্ট জারি করেছে তারা তাদের সীমান্তে, এবং সেটা ত্রিপুরাতে বেশি করে লক্ষ্য করা যাচ্ছে, সেই খবর দিচ্ছে নর্থ ইস্ট নিউজ। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে সিকিউরিটি টাইটেন্ড অ্যালং ত্রিপুরাজ ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার অ্যামিড মিলিটেন্ট মুভমেন্ট ইনপুটস। তার মানে জঙ্গিদের গতিবিধির খবরের প্রেক্ষিতে ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এটা আমাদের জন্য খুবই খারাপ একটা খবর, খুবই খারাপ একটা বার্তা, আমাদেরকে খারাপ একটা সিগন্যাল দেয়া। কি বলছে এই খবরে? বলা হচ্ছে ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তের সংবেদনশীল অংশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোয়েন্দা তথ্যে বাংলাদেশ ভিত্তিক দুটি সশস্ত্র গোষ্ঠী, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সদস্যদের সম্ভাব্য চলাচলের ইঙ্গিত পাওয়ার পর কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন গতকালকে। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোমতী জেলার জেলা ম্যাজিস্ট্রেট রিঙ্কু লাঠের অনুপ্রবেশ রোধ এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য কারবুক মহকুমার অধীনে নির্বাচিত সীমান্তবর্তী এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করেছেন। কারফিউ জারি করে দেওয়া হয়েছে, তার মানে পুরোপুরি রেড অ্যালার্ট জারি করেছে তারা। ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতা বিএনএসএস 2023-এর 163 ধারার অধীনে জারি করা এই কারফিউ 28 ফেব্রুয়ারি পর্যন্ত সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বলবৎ থাকবে। চিন্তা করা যায়। জেলা প্রশাসন জানিয়েছে যে জঙ্গিরা বাংলাদেশি নাগরিক, রোহিঙ্গা এবং চরমপন্থী সংগঠনের সদস্যদের সাথে অপরাধমূলক কার্যকলাপ, চোরাচালান এবং শান্তি বিঘ্নিত করতে পারে এমন কার্যকলাপের উদ্দেশ্যে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে গোপনে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতে এই কারফিউ জারি করা হয়েছে। কারফিউ আদেশের অধীনে কর্তব্যরত পুলিশ, সিআরপিএফ এবং বিএসএফ সদস্যদের ব্যতীত আগ্নেয়াস্ত্র, লাঠি বা অন্যান্য অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সরকারি কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মীদের এই বিধিনিষেধ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আন্তর্জাতিক সীমান্তের 300 মিটারের মধ্যে বসবাসকারী বাসিন্দাদেরও কারফিউ বিধানের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। শুধুমাত্র 300 মিটারের মধ্যে যারা আছে তাদের বাদ দিয়ে এই কারফিউ বলবৎ হবে। ত্রিপুরা বাংলাদেশের সাথে 856 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে নেয়, একটা বড় সীমান্ত ত্রিপুরাতে, এবং 3 দিক থেকে প্রতিবেশী দেশ দ্বারা বেষ্টিত, যা সীমান্তবর্তী অপরাধ এবং অবৈধ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বিশেষ করে গোমতী এবং ধলাই জেলাগুলি দক্ষিণ পূর্ব বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সাথে সীমান্ত ভাগ করে নেয়, যেখানে দীর্ঘকাল ধরে অস্থিরতা বিরাজ করছে।
গত বছরের জুনে ত্রিপুরা পুলিশ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অভিযোগে পিসিজেএসএস এর ১৩ জন সদস্যকে আটক করে, যাদের মধ্যে ২ জন মহিলাও ছিল। এই ঘটনার প্রেক্ষাপটে সর্বশেষ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। সূত্র বলছে, পার্বত্য চট্টগ্রামের পানছড়িতে প্রতিদ্বন্দ্বী একটি গোষ্ঠীর সাথে সশস্ত্র সংঘর্ষের সময় এই দলটি আহত হয় এবং চিকিৎসার জন্য ধলাই জেলার রায়েশাবাড়ি হয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। পিসিজিএসএস এর পূর্বে শান্তিবাহিনীর সাথে যুক্ত ছিল একটি সশস্ত্র গোষ্ঠী, যারা চাকমা এবং মগদের মতো আদিবাসী সম্প্রদায়ের জন্য একটি সার্বভৌম পার্বত্য চট্টগ্রাম দাবিতে দীর্ঘ বিদ্রোহ চালিয়েছিল। ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পিসিজেএসএস এবং বাংলাদেশ সরকারের মধ্যে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে, যেটা আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায় ছিল, পার্বত্য শান্তি চুক্তি যেটা হয়েছিল, আনুষ্ঠানিকভাবে এই সংঘাতের অবসান ঘটেছিল। যদিও উপজাতীয় গোষ্ঠীগুলো বারবার অভিযোগ করে আসছে যে চুক্তির মূল ধারাগুলো এখনও বাস্তবায়িত হয়নি। গত বছর বাংলাদেশের রাজনৈতিক ঘটনাবলীর পর পার্বত্য চট্টগ্রামে নতুন করে উত্তেজনার খবর প্রকাশিত হয়েছে, যেখানে উপজাতীয় সংগঠনগুলি নিরাপত্তা বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের দ্বারা আদিবাসী সম্প্রদায়ের ওপরে আক্রমণের অভিযোগ করেছে। ভারতীয় চাকমা নেতারা এই অঞ্চলের উপজাতি জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করার জন্য ১৯৯৭ সালের শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেছেন। পার্বত্য চট্টগ্রাম এমনিই তো অস্থির। পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতীয় গণমাধ্যমের নানা ধরনের উত্তেজক খবর আমরা বিভিন্ন সময় দেখেছি এবং সেই খবরের মাত্রা বর্তমান সরকারের আমলে অনেক বেশি বেড়েছে। ভারত বাংলাদেশ সম্পর্ক যখন খুবই রাজনৈতিক সম্পর্ক বিশেষ করে খুবই খারাপ অবস্থায়, তখন ত্রিপুরার এই যে কারফিউ জারি করা তাদের সীমান্তে, এটা একটা রেড নোটিশ, একটা রেড অ্যালার্ট। এটা বাংলাদেশের জন্য একটা খুবই বিব্রতকর খবর যে বাংলাদেশের সীমানায় বসবাসরত বাংলাদেশি জনগোষ্ঠীকে তারা সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে অতিরিক্ত সতর্কতা জারি করছে। যখন আমরা ভারতের অন্য রাজ্যে এরকম ঘটনাও দেখেছি যে গত ৩ মাসে তারা বেশ অন্তত ৩,০০০-এর বেশি পুশব্যাক করেছে। ভারতে গ্রেপ্তারের ঘটনা ঘটছে, আসামে এই ঘটনাটা আমরা দেখেছি, গ্রেপ্তারের ঘটনা ঘটছে এবং সাথে সাথে পুশব্যাকের ঘটনা ঘটছে, যেটা ৩ মাসে ৩,০০০-এরও বেশি পুশব্যাকের ঘটনা ঘটেছে। তার মানে ভারতীয় সীমান্তবর্তী অঞ্চলে, এর আগে আমরা দেখেছি ভারতীয় সীমান্তবর্তী অঞ্চলে অন্তত ৩ থেকে ৪টি নতুন সামরিক ঘাঁটি ভারত তৈরি করেছে। এই ব্যাপারগুলো আমাদেরকে একটা সিগন্যাল দেয়। এই সিগন্যালটা খুব একটা ভালো সিগন্যাল না। এই সিগন্যাল থেকে আমরা যত দ্রুত নিজেদেরকে সেভ করতে পারবো, যত দ্রুত এই সিগন্যালের আওতা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো, ততই আমাদের জন্য ভালো। সেই ক্ষেত্রে প্রয়োজন ভারতের সঙ্গে একটা গুড পলিটিক্যাল রিলেশন। সেটা আদৌ এই সরকারের আমলে সম্ভব হবে না, এই বার্তা ভারতীয় কর্তৃপক্ষ থেকে আমরা পেয়েছি। সেই কারণে আমাদের প্রত্যাশা নির্বাচন হওয়ার পরে নির্বাচিত সরকারের আমলে অন্তত এই ব্যাপারগুলো থেকে আমরা এক ধরনের মুক্তি হয়তো পাব। সর্বশেষ মুস্তাফিজকে নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার প্রতিবাদে বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার বন্ধ করার উদ্যোগের দিকে যাচ্ছে সরকার। যদিও আইপিএল যখন হবে, এপ্রিলে আইপিএল হবে, সেই আইপিএলের সময় এই সরকারের ক্ষমতায় থাকার কথা নয়। ফেব্রুয়ারির ১২ তারিখে নির্বাচনের পরে হয়তো ১৫ তারিখের মধ্যেই নতুন সরকার শপথ গ্রহণ করবে। নতুন সরকার শপথ গ্রহণ করার পরে আইপিএল ব্যাপারে ভাবার যখন সুযোগ রয়েছে, তখন এই সরকারের অতি উৎসাহ এবং মুস্তাফিজ কেন্দ্রিক যে জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতা তৈরি হওয়ার পেছনের কারণ অনুসন্ধান না করে নতুন করে উত্তেজনা ছড়ানো এবং ভারত বিরোধী নতুন নতুন বক্তব্য প্রদান করা সরকারের উপদেষ্টাদের, সেগুলো কতটা ওয়াইজ হচ্ছে, কতটা জ্ঞান প্রসূত বক্তব্য হচ্ছে, সেটাও একটা বড় বিষয়। আমরা সর্বোচ্চ যেটা করতে পারি সেটা হচ্ছে যে ক্রিকেট বোর্ড স্বাধীন, ক্রিকেট বোর্ডের ওপরে সরকারের হস্তক্ষেপ এটা কোনোভাবেই আইসিসি প্রত্যাশা করে না। ক্রিকেট বোর্ডের
সাথে এই আলোচনাগুলো উপদেষ্টারা কিংবা সরকারের পক্ষ থেকে গোপনে করা উচিত ছিল, প্রকাশ্যে কোনো বিবৃতি না দিয়ে, প্রকাশ্যে কোনো বক্তব্য না দিয়ে। যেন মনে হয় যে ক্রিকেট বোর্ডই সিদ্ধান্ত নিচ্ছে। যেমন মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনা ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত হলেও সিদ্ধান্তটা নিয়েছে কিন্তু ক্রিকেট বোর্ড। সুতরাং সেই জায়গায় সরকারকে তারা জড়ায়নি, কিন্তু আমরা সেই টেকনিক্যাল পথে হাঁটছি না। আমরা সরকার সহ সবাই ব্যাপারের সঙ্গে জড়িয়ে পড়ছি। এটা কিন্তু আইসিসির দৃষ্টিতে খুবই বাজেভাবে পড়তে পারে এবং সাকিব আল হাসানকে দলে না নেওয়া, তাকে খেলতে না দেওয়া, এই ব্যাপারে সাকিবের সর্বশেষ যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের মানে পরে যখন শঙ্কা তৈরি হয়েছে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে এক ধরনের নজরদারির প্রেক্ষাপটে খারাপ কোনো সিদ্ধান্তের দিকে যেতে পারে, তখন বোধহয় একের পর এক আমরা ক্রিকেটকে মানে আমাদের উত্তেজনা কন্ট্রোল করতে না পেরে ক্রিকেটকে বোধহয় অনিরাপদ করছি। সব মিলিয়ে ভারত বাংলাদেশ এই সম্পর্কটা যে একেবারেই অস্বাভাবিক অবস্থায় গেছে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক, সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।